তো যাই হোক আমাদের আজকের ক্লাসটা হচ্ছে আদর্শ গ্যাসের গতিতত্ত্ব এবং এই চ্যাপ্টারের আজকে রিভিউ ক্লাস। আমি চেষ্টা করব হচ্ছে এইখানে মূল বিষয়গুলোকে যতটুকু সম্ভব উপস্থাপন করা। একদম পুরোপুরিভাবে 100% এই ক্লাসে ব্যাখ্যা করা সম্ভব না, কারণটা তোমরা ভালো করেই জানো যে এই ক্লাসটা হচ্ছে মূলত হচ্ছে একটা রিভিউ ক্লাস, আর রিভিউ ক্লাসে আমরা চেষ্টা করি শর্টকাট ওয়েতে চ্যাপ্টারটিকে শেষ করা, তাই না? সো যাই হোক আমরা প্রথমেই শুরু করবো হচ্ছে এই চ্যাপ্টারে আদর্শ গ্যাস। যেহেতু গ্যাস সম্পর্কে আলোচনা করা হয়, তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে এই পৃথিবীতে আমরা গ্যাসের বস্তুর চারটা অবস্থা জানি। বস্তুর কয়টা অবস্থা জানি? বস্তুর অবস্থা জানি হচ্ছে বস্তুর অবস্থা একদম শর্টকাট আলোচনা করব। বস্তুর অবস্থা কয়টা আছে? চারটি অবস্থা আছে। আর কী অবস্থা আছে সেটা আমরা জানি। প্রথম হচ্ছে আমরা জানি হচ্ছে তরল, তারপর হচ্ছে আমরা জানি হচ্ছে কঠিন জানি, তারপরে আমরা জানি হচ্ছে গ্যাস জানি, কঠিন, তরল, গ্যাসীয়, আরেকটা আমরা জানি হচ্ছে প্লাজমা অবস্থা। কি জানি আমরা? প্লাজমা অবস্থা। এ হচ্ছে চারটা অবস্থা জানি আমরা। এখন আমাদের এই চ্যাপ্টারে আমরা প্লাজমা নিয়ে আলোচনা করব না, কঠিন নিয়ে আলোচনা করব না, তরল নিয়ে আলোচনা করব না। এই চ্যাপ্টারে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে গ্যাস নিয়ে আলোচনা করা, অর্থাৎ গ্যাস সম্পর্কে আলোচনা করা। আরেকটা বিষয় মনে রাখবা, এখন এই গ্যাসীয় অর্থাৎ গ্যাস, এখন গ্যাসীয়টা হচ্ছে আবার দুই প্রকার, গ্যাসও আবার দুই প্রকার। তাহলে অর্থাৎ গ্যাস নিয়ে আলোচনা করবো আমরা। কি নিয়ে আলোচনা করব? গ্যাস নিয়ে। এই গ্যাস আবার দুই প্রকার। গ্যাস কত প্রকার? গ্যাস হচ্ছে দুই প্রকার। কি? একটা আমরা জানি হচ্ছে বাস্তব গ্যাস, একটা হচ্ছে আদর্শ গ্যাস, আরেকটা হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে বাস্তব গ্যাস। আরেকটা কি জানি আমরা? বাস্তব গ্যাস নিয়ে আলোচনা করব। তোমরা এগুলো সব জানো, আমি জানি। তো যাই হোক, এখন আমরা যে গ্যাস নিয়ে আলোচনা করছি, এই গ্যাস নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, গ্যাসের কিন্তু আচরণ আছে। গ্যাসের কি আছে? গ্যাসের আচরণ আছে, গ্যাসের আচরণ বা বৈশিষ্ট্য আছে, গ্যাসের আচরণ বা বৈশিষ্ট্য। এই গ্যাসের আচরণ বা বৈশিষ্ট্যকে আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি। কয়টা ভাগে ব্যাখ্যা করতে পারি? একটা হচ্ছে তোমার স্থূল ব্যাখ্যা, একটা হচ্ছে কি স্থূল ব্যাখ্যা, আরেকটা হচ্ছে আমরা যেটা করি সূক্ষ্ম ব্যাখ্যা, আরেকটা হচ্ছে কি সূক্ষ্ম ব্যাখ্যা। আমরা দুইভাবে ব্যাখ্যা করতে, একটা হচ্ছে স্থূল ব্যাখ্যা করতে পারি, আর একটা আমরা সূক্ষ্ম ব্যাখ্যা করতে পারি। এখন স্থূল ব্যাখ্যাটা আমরা কিভাবে করতে পারি? স্থূল ব্যাখ্যাটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে তোমার গ্যাসীয় সূত্রগুলি। কি লাগবে আমাদের? এই স্থূল ব্যাখ্যার জন্য আমাদের প্রয়োজন গ্যাসীয় সূত্র। কি লাগবে আমাদের? গ্যাসীয় সূত্রগুলি লাগবে, গ্যাসীয় সূত্রগুলির মাধ্যমে। ঠিক আছে? আর গ্যাসীয় সূত্র এই স্থূল ব্যাখ্যা, তাহলে আমি আরেকটু বড় করে বুঝাই দিই। এই গ্যাসীয় সূত্র, আর গ্যাসীয় সূত্র তোমরা জানো, এক হচ্ছে বয়েলের সূত্র, দুই হচ্ছে চার্লসের সূত্র, চার্লস। তারপর হচ্ছে কি জানো তোমরা? চাপীয় সূত্র আছে। তারপর হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। আরেকটা কি আছে? অ্যাভোগাড্রোর সূত্র। এই যে চারটা সূত্র আছে, আমরা এই গ্যাসীয় সূত্রগুলি দিয়ে আমরা স্থূল ব্যাখ্যাটা করতে পারি। এই স্থূল ব্যাখ্যা আসলে কার ব্যাখ্যাটা? এই স্থূল ব্যাখ্যার মাধ্যমে আমরা গ্যাসের আচরণগুলিকে আইডেন্টিফাই করতে পারি। আমরা গ্যাসের আচরণ কেমন হবে সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, আরেকটা আছে সূক্ষ্ম ব্যাখ্যা। আরেকটা কি আছে? আরেকটা তোমার হচ্ছে সূক্ষ্ম ব্যাখ্যা। এই সূক্ষ্ম ব্যাখ্যা আমরা কি এসে সাহায্য করব? এই সূক্ষ্ম ব্যাখ্যা যদি আমাকে করতে হয়, তাহলে আমাকে করতে হবে গতিতত্ত্বের সাহায্যে। কি করতে হবে? এখানে গতিতত্ত্বের সাহায্য নিতে হবে। এই সূক্ষ্ম ব্যাখ্যার জন্য আমার প্রয়োজন হচ্ছে গতিতত্ত্ব। কি নিতে হবে? গতিতত্ত্ব। তা আমার যদি গতিতত্ত্ব সম্পর্কে ধারণা থাকে, তাহলে আমি সূক্ষ্ম ব্যাখ্যা দিতে পারবো, আর এই সূক্ষ্ম ব্যাখ্যাটা দ্বারাও আমি গ্যাসের আচরণ এবং বৈশিষ্ট্যগুলিকে বুঝতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি এই চ্যাপ্টারের একটা প্রথম গ্যাস আমরা আলোচনা করবো। যেহেতু এই গ্যাসের আলোচনার জন্য আমার কি প্রয়োজন প্রাথমিকভাবে আমি সেটা আগে দেখে নিলাম। আমরা প্রথমেই দেখে নিলাম যে বস্তুর অবস্থা হচ্ছে, সাধারণত পদার্থের অবস্থা হচ্ছে, বস্তুর না, বস্তু বলতে আমি এখানে পদার্থকে বোঝাচ্ছি। বস্তু বলতে কি? পদার্থ। তো পদার্থের অবস্থা হচ্ছে চার প্রকার: কঠিন তরল, গ্যাস, আরেকটা হচ্ছে প্লাজমা। এবং আমরা আমাদের এই অধ্যায়ে আলোচনার বিষয় হচ্ছে গ্যাস। আর গ্যাস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আদর্শ গ্যাস, আরেকটা হচ্ছে বাস্তব গ্যাস। তো এই বাস্তব গ্যাস বা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলো যদি আমাদের জানতে হয়, তাহলে আমাদের গ্যাসের যে দুইটা ব্যাখ্যা প্রয়োজন, সেটা হচ্ছে স্থূল ব্যাখ্যা, আরেকটা হচ্ছে সূক্ষ্ম ব্যাখ্যা। আমাকে যদি স্থূল ব্যাখ্যা দিতে হয়, তাহলে আমার গ্যাসীয় সূত্র সম্পর্কে ধারণা রাখতে হবে। তো গ্যাসীয় সূত্র কি আছে? আমরা জানি বয়েলের সূত্র আছে, চার্লসের সূত্র আছে, চাপীয় সূত্র আছে, অ্যাভোগাড্রোর সূত্র আছে। আরও আলোচনায় আবার যাচ্ছি। তো এবার গ্যাস কাকে বলে আমরা সেটা জানি, যে গ্যাস নিয়ে আলোচনা করবো এবার। তো গ্যাস যদি বলি, তাহলে গ্যাস আছে, তারপর কি আছে? জলীয় বাষ্প আছে।
গ্যাস আছে, আরেকটা কি আছে, জলীয় বাষ্প আছে। এখন গ্যাস এবং জলীয় বাষ্পের মধ্যে পার্থক্যটা কি দেখো। আমরা গ্যাস বলতে বুঝি যে সকল বায়বীয় পদার্থ সংকট তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রা বিদ্যমান থাকবে। যে সকল বায়বীয় পদার্থের অবস্থা সংকট তাপমাত্রার চেয়ে বেশি তারা হচ্ছে গ্যাস। যদি কোনো গ্যাসে কোনো বায়বীয় পদার্থের তাপমাত্রা সংকট তাপমাত্রার চেয়ে বেশি হয় তারাই গ্যাস। তার মানে এখন বুঝো, তাহলে গ্যাস হইতে হলে কী লাগবে, সংকট তাপমাত্রার চেয়ে বেশি হইতে হবে। তাহলে এখন প্রশ্ন আসে যে সংকট তাপমাত্রা কি, সংকট তাপমাত্রাটা কি, এগুলো যে লিখতেছি না, এগুলো সংখ্যাটা আমি তো মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নিবা, নোট করার সময় লিখে নিবা। তো সংকট তাপমাত্রা কি, সংকট তাপমাত্রা হচ্ছে তোমার গ্যাসীয় পদার্থের সর্বোচ্চ তাপমাত্রা, যে তাপমাত্রায় থাকলে, যে তাপমাত্রায় কোনো যে তাপমাত্রায় কোনো গ্যাস থাকলে শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়। শুধুমাত্র কি করতে হবে, যে যদি দেখো এই তাপমাত্রায় থাকলে চাপের মাধ্যমে, শুধুমাত্র চাপের মাধ্যমে গ্যাস কী হবে, তরল হয়ে যাবে, গ্যাস কী হয়ে যাবে, তরল হবে। তাহলে এইটাই হচ্ছে সংকট তাপমাত্রা। কোনো একটা গ্যাস সর্বোচ্চ যে তাপমাত্রায় থাকলে শুধুমাত্র চাপের মাধ্যমে চাপ প্রয়োগ করলে বা চাপের মাধ্যমে গ্যাসকে তরলে পরিণত করা যাবে, এইটাই হচ্ছে তোমার সর্বোচ্চ তাপমাত্রাটাই হচ্ছে কি সংকট তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা। এর অপর নাম হচ্ছে ক্রান্তি তাপমাত্রা, এর অপর নাম হচ্ছে কি ক্রান্তি তাপমাত্রা। এখন আরেকটা বিষয় মনে রাখবা, এইটার ক্ষেত্রে যেমন কিছুক্ষণ আগে বলছি জলীয় বাষ্পের, তো জলীয় বাষ্প মানে কি, একুয়াস এর যে সর্বোচ্চ সেটা হচ্ছে 374 ডিগ্রি সেলসিয়াস, 374 ডিগ্রি সেলসিয়াস। আরেকটা আছে তোমার কার্বন ডাইঅক্সাইডের, মনে রাখবা কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা হচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস। এগুলো পরীক্ষার জন্য থাকতে পারে। তো জলীয় বাষ্পের সংকট তাপমাত্রা 374 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় যদি জলীয় বাষ্পটা থাকে তখন তুমি কি করতে পারবা, তুমি চাইলেই শুধুমাত্র চাপ প্রয়োগ করে তুমি এটাকে তরলে আনতে পারবা। তো বিষয়টা চিন্তা করো, গ্যাসকে তুমি যদি দেখো, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, গ্যাস থেকে তুমি যাবা তরলে, গ্যাস থেকে যদি তুমি তরলে যাও তাহলে তোমার দুইটা লাগবে। তাহলে তোমার কাজ করতে, আমার প্রথমে লাগবে কি কেন, চাপ প্লাস হচ্ছে তাপমাত্রা, চাপ প্লাস হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে। কিন্তু তুমি যদি জলীয় বাষ্প থেকে যাও, দেখো তুমি যদি জলীয় বাষ্প থেকে যাও, জলীয় বাষ্প থেকে তরলে গেলে শুধুমাত্র কি দরকার, শুধুমাত্র চাপ দরকার হবে। মাথায় রাখবা যে তুমি যদি গ্যাস থেকে তরলে যেতে চাও, সংকট তাপমাত্রায় আছে এমন গ্যাস থেকে, সংকট তাপমাত্রায় বিদ্যমান কোনো গ্যাস থেকে এটাকে জলীয় বাষ্প না ধরে তুমি গ্যাস ধরতে পারো, এটাও গ্যাস, এটা কি গ্যাস, তবে সংকট তাপমাত্রা বিদ্যমান। এই গ্যাসের মধ্যে যদি সংকট তাপমাত্রা থাকে অর্থাৎ জলীয় বাষ্প সে অলরেডি আছে, এক্ষেত্রে জলীয় বাষ্প থাকবে, চাপ প্রয়োগ করলেই তুমি তরলে যেতে পারবে। বাট তোমার যদি শুধু গ্যাস থাকে, একটা নর্মাল টেম্পারেচার থাকে, তাহলে তোমাকে প্রথমে তাকে একটা তাপ প্রয়োগ করে সংকট তাপমাত্রায় পৌঁছাতে হবে। সংকট তাপমাত্রায় পৌঁছালে সেটা একটা জলীয় বাষ্পে পরিণত হবে, অ্যান্ড ফাইনালি যদি তুমি চাপ প্রয়োগ করো দেন তাকে তরলে তুমি নিতে পারবা, ঠিক আছে। আচ্ছা, সো দেখো আমাদের এটা গেল। এরপরে আমরা আসি হচ্ছে, এখন তুমি কিভাবে এটা করবা, তো মাথায় রাখবা সংকট তাপমাত্রার উপরে। এবার আসি গ্যাস, আমাদের তিনটা অবস্থা আছে এখানে। দেখো গ্যাসের মানে হচ্ছে যদি একটা হচ্ছে জলীয় বাষ্প, হ্যাঁ, জলীয় বাষ্পের আগে পরে কিভাবে থাকবে মনে রাখবা। যদি সংকট তাপমাত্রার উপরে থাকে, দেখো সংকট তাপমাত্রার উপরে হচ্ছে কি গ্যাস, উপরেও থাকবে গ্যাস। আর সংকট তাপমাত্রার নিচে আছে কি বাষ্প, নিচে কে আছে, বাষ্প থাকবে, এটা মাথায় রাখবা। সংকট তাপমাত্রার উপরে থাকলে হচ্ছে গ্যাস, আর যদি নিচে থাকে সেটা হচ্ছে কি বাষ্প থাকবে, বুঝে দিচ্ছি। আচ্ছা, তো এরপরে আসি আমরা তো এটা বললামই। তো ভৌত দেখো গ্যাসকে ব্যাখ্যা করার জন্য, গ্যাসের ব্যাখ্যার জন্য চলরাশি, এই চলরাশিগুলোকে আবার বলি ভৌত রাশি। এই চলরাশিগুলো এগুলোকে বলি ভৌত গুণাবলী। এই চলরাশিগুলোকে বলি কি ভৌত গুণাবলী। তাহলে এই যে চলরাশিগুলি আছে এগুলোকে বলছি কি ভৌত গুণাবলী। আর ভৌত গুণাবলী কি কি আছে, ভৌত গুণাবলী হচ্ছে তোমার আয়তন, গ্যাসের আয়তন, গ্যাসের চাপ, তারপর গ্যাসের তাপমাত্রা এবং হচ্ছে গ্যাসের অণুর সংখ্যা। কি লাগবে, গ্যাসের অণুর সংখ্যা লাগবে।
তাহলে দেখো চারটা দিয়েছি, লিখে রাখো। এটা হচ্ছে আয়তন, গ্যাসের চাপ, তাপমাত্রা এবং অণুর সংখ্যা। এই চারটা ভৌত গুণাবলী যদি তোমার জানা থাকে তাহলে তুমি কি গ্যাসের ব্যাখ্যাটা দিতে পারবা। গ্যাসের যে গাণিতিক ব্যাখ্যাগুলি আছে সেগুলো যদি ব্যাখ্যা করতে চাও তুমি, তাহলে অবশ্যই তোমাকে চাপ, চলরাশি, চাপ, তাপমাত্রা, আয়তন এবং অণুর সংখ্যাটা জানা থাকতে হবে। আমরা ক্লিয়ার হতে পেরেছি? এটুকু ক্লিয়ার তোমরা? আচ্ছা, পরবর্তীতে আসি আমরা। মুছে দিলাম এটা। এখন এই যে চাপ, এই যে সংজ্ঞাগুলি দেখো, এই যে ভি, পি এবং টি, বা তুমি এটা মনে রাখতে পারো এরকমভাবে যে ভিপিটি, এই ভিপিটি এগুলো হচ্ছে চলরাশি। এগুলো কি? চলরাশি। এই চলরাশিটা শুধুমাত্র মনে রাখবা, শুধুমাত্র হালকা ঘনত্বের, শুধুমাত্র হালকা ঘনত্বের গ্যাসের জন্য প্রযোজ্য। হালকা ঘনত্বের গ্যাসের জন্য প্রযোজ্য। হালকা ঘনত্বের গ্যাসের জন্য প্রযোজ্য। এই তিনটে, যেমন আমরা যে গ্যাস নিয়ে আলোচনা করবো বা আদর্শ গ্যাস নিয়ে, এগুলো কিন্তু একদম হালকা হবে। এগুলো ঘনত্ব কিন্তু অনেক বেশি না, খুবই হালকা হবে। এই হালকা পদার্থটা নিয়ে আমরা আলোচনা করছি। আচ্ছা ফাইন। তো এবার যেটা বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে আমরা এবার দেখবো আদর্শ গ্যাস। এবার দেখো আদর্শ গ্যাস কাকে বলে। আর যেহেতু এবার আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য দেখবো আমরা। প্রথম টপিকসে আসছি। এতক্ষণ আমরা ভূমিকা নিয়ে আলোচনা করেছি, এই অধ্যায়ের ভূমিকাটি নিয়ে আলোচনা করেছি। এবার আমরা মূল টপিকসে আসছি, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যগুলোকে আমি তোমাদেরকে একটু ধীরে ধীরে বলে যাব, তোমরা একটু চেষ্টা করবা, ঠিক আছে আমার সাথে মেলানোর। যেমন ধরো এইখানে যদি আমি আদর্শ গ্যাস দেই, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, আমি জাস্ট মুখে বলে যাবো, পয়েন্টগুলো তোমরা লিখে নিবা। আমি মুখে বলে যাব, তোমরা লিখে নিবা। প্রথমে আসি, আদর্শ গ্যাস কাকে বলে। আদর্শ গ্যাস কাকে বলে টপিক নেই, এইটা বলার দরকার নাই। এর চেয়ে বরং আমি বৈশিষ্ট্যের মধ্যে চলে যাই, সেখান থেকে তুমি সংজ্ঞাটা দিতে পারবা। যেমন প্রথম কথা হচ্ছে আদর্শ গ্যাসগুলো তোমার কি মেনে চলবে, যে তো প্রথম কথা হচ্ছে গতিতত্ত্ব মেনে চলবে, বা চাপের মানে হচ্ছে গ্যাসীয় সূত্রগুলি মেনে চলবে। গ্যাসীয় সূত্র কি জানো তো? বয়েল চার্লস আর কি চাপের সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং চাপের সূত্র মেনে চলবে। এটা যেখানে এই ক্ষেত্রে তুমি যদি বলো তো বয়েল, চার্লস ও চাপের সূত্রগুলি মেনে চলবে না। আরেকটা বিষয় হচ্ছে এইখানে গ্যাসের মৌলিক স্বীকার্য আছে। তো দেখা যাবে আদর্শ গ্যাসগুলো গ্যাসের মৌলিক স্বীকার্যগুলি মেনে চলবে। আদর্শ গ্যাসের মৌলিক স্বীকার্য প্রথম হচ্ছে কি, গ্যাসের সমীকরণগুলি মেনে চলবে। এরা গ্যাসের সমীকরণ মেনে চলবে, এরা মেনে চলবে না। এটা কি করবে? এরা মৌলিক স্বীকার্য, গ্যাসের যে মৌলিক স্বীকার্য আছে, গ্যাসের 5টা মৌলিক স্বীকার্য আছে, মৌলিক স্বীকার্য মেনে চলবে, কিন্তু এরা কি মৌলিক স্বীকার্যগুলি মেনে চলবে না। তারপরে কি যদি বলি আমরা যে এই গ্যাসে এরা কি করে, এরা কিন্তু মানে এদের ক্ষেত্রে যেটা মানে এরা যেটা হবে তোমার, সেটা হচ্ছে এদের সংঘর্ষগুলো স্থিতিস্থাপক হবে। এদের সংঘর্ষটা কি? এদের সংঘর্ষ স্থিতিস্থাপক। আচ্ছা, এদেরটা কি? তাহলে অবশ্যই এদেরটা স্থিতিস্থাপক না, এদের সংঘর্ষটা স্থিতিস্থাপক না। তো চতুর্থতে যদি বলি, এই যে এইটার তোমার যেটা হবে, এদের অণুর আকার ও আয়তন আছে। দেখো বাস্তব এখানে বলছে এদের আকার ও আয়তন নেই, এদের অণুর আকার ও আয়তন নাই, তার এদের নাই, কিন্তু এদের আছে। এদেরটা কি আছে? তাহলে ওদের যেহেতু নাই তাহলে ওদেরটা আছে, মানে উল্টো, একদম উল্টো। তারপর আমরা বলতে পারি এরা কিন্তু পাত্র দেয়ালের মধ্যে, এদের ক্ষেত্রে কি হবে তোমার, যে এদের নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, কি নাই এদের মধ্যে কোনো অণুর নিজেদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ নাই। তাহলে এদের যেহেতু অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ নাই, তাহলে এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণটা আছে।
তো এরকমভাবে আমরা অনেকগুলো, তারপরে আমি আরও কয়েকটা বলছি। এদের আরেকটা সূত্র আছে আমরা জানি, এটার কাছে কী জানি আমরা, যে পি প্লাস আমরা কী জানি, যে a/v² এরকম ইন্টু হচ্ছে b - v। আমরা একটা সূত্র জানি, সমান কি জানি, RT। কি জানি আমরা, RT, যে p + a/v²। আমরা কি জানি, p + a/v² ইন্টু হচ্ছে v - v ইকুয়াল হচ্ছে RT। এটা হচ্ছে কি বাস্তব গ্যাসের সমীকরণ। আর আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে PV সমান হচ্ছে nRT। এই সূত্রটা মেনে চলে, দেখা যাবে যে এটা এই সূত্র মেনে চলে, আর এটা বা এই সমীকরণ মেনে চলে, আর এটা এই সমীকরণটা মেনে চলে, ঠিক আছে। আরেকটা আমরা বলতে পারি এরকম, যে এরা যে হবে তোমার, যে এই গ্যাসের বাহ্যিক কাজ না করে প্রসারিত, তখন এদের তাপীয় পরিবর্তন হয় না, কিন্তু ওদের ক্ষেত্রে একটা তাপীয় পরিবর্তন হবে। মনে রাখবা, আদর্শ গ্যাসের আয়তনটা এদেরকে পরম তাপমাত্রায়, মানে হচ্ছে পরম তাপমাত্রায় নেওয়া সম্ভব, কিন্তু এদেরকে পরম তাপমাত্রায় নেওয়া সম্ভব না। আমি আবার বলছি, এদেরকে পরম তাপমাত্রায় নেওয়া সম্ভব, কিন্তু এদেরকে পরম তাপমাত্রায় নেওয়া সম্ভব না। এখন পরম তাপমাত্রাটা কি যদি বলো, যে পরম তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা। তো পরম শূন্য তাপমাত্রা হচ্ছে যে তাপমাত্রায় কোনো একটা বস্তুর আয়তন শূন্য হয়ে যায়, তাত্ত্বিকভাবে আয়তন, থিওরিটিক্যালি আয়তন যদি শূন্য হয়ে যায়, যে এটা হচ্ছে এমন একটা তাপমাত্রা টি এর মান কত হবে সেটা আমি জানি না, কিন্তু মনে রাখতে হবে যে v = 0 হবে, v = 0 হবে। যেই শর্তে v = 0 হবে, সেইটাই হচ্ছে তোমার পরম শূন্য তাপমাত্রা। আর এই পরম শূন্য তাপমাত্রা আমরা 0 কেলভিন বলি। কত কেলভিন? 0 কেলভিন অথবা -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস, এটাকে বলি আমরা পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা। তাহলে আদর্শ গ্যাসটাকে তুমি যদি তাপমাত্রা কমাতে একটা সময় পর -273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিতে পারবে, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে সেটা সম্ভব না। আরেকটা বিষয় মনে রাখবা, এই সম্পূর্ণ কাল্পনিক, এটা হচ্ছে সম্পূর্ণ কাল্পনিক, থিওরিটিক্যালি আমরা ধরি, আর এটা কিন্তু বাস্তব, এটাকে শুধু কল্পনা, এটা বাস্তবে কোনো উদাহরণ নাই, বা বাস্তবে এটা নাই বললেই চলে। আমরা এটা থিওরিটিক্যালি গবেষণার জন্য এটা ধরে নেই, সাধারণত একটা বিশুদ্ধ মান ধরে নেই, যেন আমরা অন্যটা তার মতো করে দেখতে পারি। পরীক্ষা নিরীক্ষার জন্য এই গ্যাসটাকে আমরা ব্যবহার করি। আচ্ছা, এই ছিল তোমার বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের মধ্যে বৈশিষ্ট্য। তো যাই হোক, এইগুলো তোমরা বই থেকে পড়বা। আর একটু আমি তো সবগুলো দেখানোর সময় নাই এতটা, তো যতটুকু সম্ভব কিছুটা দেখালাম। এবার আসলে সংকট তাপমাত্রা কি বলে দিয়েছি, তাপগতীয় চলাচল সেটা বলে দিয়েছি। গ্যাসের সূত্র বলি, ও লেখাচিত্র দেখো। গ্যাসের সূত্রের মধ্যে আমি প্রথমে আসবো হচ্ছে বয়েলের সূত্র। তো বয়েলের সূত্র যদি বলি, বয়েলের সূত্র কি বলেন? বয়েলের সূত্রটা তোমার, যেটা তুমি জানো হয়তো, যে আমরা জানি কি P = 1/V = 1/P, V = 1/P সরাসরি। তিনি বলেন কি, তিনি বলেন যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট গ্যাসের, স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভরের নির্দিষ্ট গ্যাসের, ওই যে নির্দিষ্ট গ্যাসের নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ আয়তনের ব্যস্তানুপাতিক, তাহলে আমি যদি এখানে গ্যাস নেই, এই জায়গাটার মধ্যে গ্যাস নেই, তাহলে এটা তাপমাত্রা T, এখানে যে পরিমাণ আমি গ্যাস নিয়েছি সেটা হচ্ছে M, এর আয়তন V, এবং এটার মধ্যে চাপ যদি P হয়, তাহলে আমি যদি তাপমাত্রা স্থির রাখি, ভর যদি আর বৃদ্ধি না করি, তাহলে দেখা যাবে চাপ এবং আয়তনের মধ্যে যে সম্পর্কটা তৈরি হবে সেটা হচ্ছে V = 1/P। আর এখান থেকে আমরা লিখতে পারি এটাকে, যে এখানে K × 1/P, সুতরাং BP সমান লিখতে পারি হচ্ছে K, BP সমান লিখতে পারি K। আর এইটা থেকে এই সূত্র দাঁড় করা যায়, একটা সূত্র আসে, সেটা হচ্ছে P1 সমান হচ্ছে B2 P2, এরকম একটা সূত্র দাঁড় করানো যায়। তাহলে বয়েলের সূত্র ছিল এটা, যে P1 V1 সমান P2 V2। সূত্রটা কি? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ আয়তনের ব্যস্তানুপাতিক, অথবা কি আয়তন গ্যাসের চাপের ব্যস্তানুপাতিক। সবাই কি বুঝছো? তাহলে আয়তনটা কি হবে? চাপের ব্যস্তানুপাতিকভাবে, তিনি বলছে ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হয়। একই কথা, যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, হ্যাঁ, অথবা বলতে গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক, গ্যাসের আয়তন ব্যস্তানুপাতিক। যদি ব্যস্তানুপাতিক হয়, তাহলে এখানে একটা ধ্রুবক আছে, এই ধ্রুবক নিয়ে নিলাম, তাহলে এটাকে এই পাশে নিলাম BP। এবার আমরা এটাকে যদি সম্পর্ক করতে চাই, অনেকগুলো পাত্র নেই, অনেকগুলো পাত্রের মধ্যে গ্যাস নিলাম, ভিন্ন গ্যাস নিলাম, বা একই পরিমাণ গ্যাস নিলাম, ভিন্ন নেওয়া যাবে না, একই পরিমাণ গ্যাস নিতে হবে, একই তাপমাত্রা রাখতে হবে, একই আয়তনে থাকতে হবে। তাহলে দেখো, আয়তনটা ভিন্ন হবে। যদি তুমি একই তাপমাত্রা নাও, একই তাপমাত্রা রাখো, একই পরিমাণ ভর রাখো, তো যতগুলি পাত্র তুমি নেবে,
প্রত্যেকটা পাত্রের মধ্যে এই সম্পর্কটা তৈরি হবে, পিওন পিবি। এখন তো বিপি তৈরি হবে, আর বিপি মানে কি, যদি প্রথম পাত্রের জন্য পিওন বিওন, দ্বিতীয় পাত্রের জন্য পি টু বি টু, তৃতীয় পাত্রের জন্য ভি3 পি3, এরকমভাবে তুমি যত খুশি নিতে পারো, ভি3 পি3, হ্যাঁ পি3, এরকমভাবে তুমি নিতে পারো হচ্ছে পিএন বিএন ইকুয়াল হচ্ছে কে। এখন তোমরা বলতে পারো ভাইয়া এইখানে দেখা যায় আপনি দিচ্ছেন ভিওন পিওন, আবার এখানে পি টু ভি টু, এটা কোনো ফ্যাক্ট না, গুণফল আকারে আছে। আচ্ছা তাহলে এটা গেল বয়েলের সূত্রটা। এরপর দেখা হচ্ছে বয়েলের সূত্রের পরে, বয়েলের সূত্রের গ্রাফ আছে, বয়েলের সূত্রের 4টা গ্রাফ আছে। কী কী গ্রাফ আছে আমরা জানি, সেটা হচ্ছে এই যদি যে চাপের সাথে তুলনা করি, তারপরে আমরা যদি এটাতে ভি 1/v আর এখানে পি নেই, তারপর যদি আমরা দেখি হচ্ছে এখানে 1/p এখানে ভি নেই, এগুলো সবগুলো দেখা যাবে এরকম আসবে, সবগুলো দেখা যাবে। আর যদি এরকম দেখো এইটা যদি আসে তাহলে এটা ব্যস্তানুপাতিক, যেহেতু ব্যস্তানুপাতিক তার মানে কি বুঝতে পারছো, একটা বক্ররেখা হবে। ব্যস্তানুপাতিক হলে কি হবে, এই বি বনাম পি যদি নেই, যেহেতু ব্যস্তানুপাতিক তার মানে কি যদি একটা বাড়াই অপরটা কমে যাবে, চাপ বাড়াচ্ছি আয়তন কমে যাবে, চাপ বাড়াচ্ছি আয়তন। কিন্তু এই ক্ষেত্রে যেটা ঘটে সেটা কিন্তু উল্টো, তুমি যদি এখানে চাপের পরিমাণ বাড়াও তাহলে তোমার ভি কমে যাবে, ভি কমে যাবে, কিন্তু ভি আর ভি তো 1/v তো এক না, ভি হচ্ছে আর বিপরীত, বিপরীত, তার মানে ভি এর মান কমছে কিন্তু 1/v এর মান তো বেড়ে যাচ্ছে। তুমি চিন্তা করো, ভি এর মান কমছে, তুমি যতই চাপ বাড়াচ্ছ তখন ভি কমবে, আর ভি যদি কমে যায় তাহলে কি 1/v এর মান বেড়ে যাবে, কারণ ভাগফলের ক্ষেত্রেও নিচের হরের মান যত ছোট ভাগফলটা ততই বড় হবে। তাহলে এরকমভাবে তার মানে কি সমানুপাতিক, তাহলে এইটা বাড়লে এইটাও বাড়ছে, এই জন্য কি এটা কি 0 থেকে শুরু করে একদম এরকম হবে, 0 হলে 0। আচ্ছা তারপর দেখো এইটার ক্ষেত্রে কে দিলাম, এবার তুমি তো আয়তন বৃদ্ধি করো, যদি আয়তন তুমি জানো যে ভি সমানুপাতিক 1/p, তাই না, কিন্তু তুমি তো এইখানে যেটা করছো যে এইটা তো তুমি পি দাও নাই, তুমি কিন্তু 1/p দিয়েছো, তাহলে ভি এর মান যদি বৃদ্ধি করো তাহলে পি এর মানটা কমে যাবে, ভি বৃদ্ধি করলে পি এর মান কমে যাবে, কিন্তু 1/p এর মান কিন্তু আলটিমেটলি বেড়ে যাবে। যদি বেড়ে যায় তার মানে এটা কিন্তু সমানুপাতিক, এটার সাথে এটা সমানুপাতিক, বুঝতে পেরেছো, এটার সাথে এটা সমানুপাতিক। তার মানে তুমি যদি এটা এক্স ধরো, তার মানে কি ভি সমানুপাতিক এক্স, ভি সমানুপাতিক কি এক্স আসতেছে না, তার মানে হচ্ছে ভি এর মান বাড়ালে এই এক্স এর মান বাড়বে, তাহলে মূল বিন্দু তুমি একটা সরল রেখা পাবে। ঠিক আছে, আরেকটা সমীকরণ আছে এখানে লেখচিত্র আছে, সেটা হচ্ছে পিবি। যদি তুমি নাও এখানে পিবি নাও, এখানে দেখো যদি তুমি এইটা নাও তাহলে দেখো আলটিমেটলি তুমি ভি এর মান যতই বাড়াও না কেন গুণফলটা সবসময় সেম আসবে। বা তুমি যদি এরকমও নাও যে আমি এখানে পিবি আর এখানে দেবো হচ্ছে পি, দেখো তো তুমি যতই চাপ বাড়াও আয়তন কমে যাবে, আলটিমেটলি চাপ এবং আয়তনের গুণফল সবসময় একই থাকবে, যে কারণে একশকের সমান্তরাল একটা রেখা আসবে সবসময় 100, কারণ এই যে গুণফলটা, এই গুণফল তো তুমি আগেই পেয়েছো, কিছুক্ষণ আগেই পেয়েছো, পিবি সমান কে, তার মানে কি নো চেঞ্জ, গুণফল অলওয়েজ সেম। তাহলে পি এর মান যতই বাড়িয়ে দাও পিবি এর মান একই থাকবে, যতই কমিয়ে দাও পিবি এর মান একই থাকবে। সো একটা ফ্ল্যাট একটা রেখা পাবো, মানে হচ্ছে সমান্তরাল, একশকের সমান্তরাল। সিমিলারলি এইটার ক্ষেত্রে ভি এর মান যতই বাড়াও পিবি এর মান কিন্তু আর বাড়বে না, এটা সবসময় পিবির সমান কে, অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে। যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এটা একটা একশকের সমান্তরাল সরলরেখাই পাবে। সো এই ছিল আমাদের ভয়েলের সূত্রের সমীকরণ এবং তাদের লেখচিত্র। এবার আমরা আসি হচ্ছে চার্লসের সূত্রে। চার্লসের সূত্রে কি বলে, চার্লসের সূত্র দুইটা বলছে এখানে, যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির আয়তনের কি হবে, তোমরা জানো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে আয়তন হবে সেটার হবে 1/273 ডিগ্রি, তাই না, এত কেলভিন, এটাই তো হবে। এটাই তো বলছে চার্লসে, কি বলছেন যে চার্লসে তো বলছে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বলছে 0 ডিগ্রি সেলসিয়াসে, বা এখানে বলছে গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের এত অংশ পরিবর্তন হবে। কি বলছে এখানে, যদি চাপ স্থির রাখি তাহলে 0 ডিগ্রিতে যে আয়তনটা ছিল, 0 ডিগ্রির জন্য যে আয়তন ছিল তা 1 ডিগ্রি প্রতি 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য এই আয়তনের এত অংশ পরিবর্তন হবে, আগে যত আয়তন ছিল তার এত অংশ পরিবর্তন হবে। তাহলে এই সূত্র থেকে আমরা লাস্ট ফাইনালে যে প্রতিপাদন করে যেটা পাই, হ্যাঁ আমরা ফাইনালি প্রতিপাদন করে পাই যে ভি চূড়ান্ত আয়তন যেটা পাই সেটা হচ্ছে ভি নট প্লাস হচ্ছে ভি নট টি ডিভাইডেড বাই হচ্ছে 273, আমরা এরকম একটা সমীকরণ পাই। যে চাপ স্থির রাখে, যেহেতু এখানে চাপ স্থির, আমরা কি রেখেছি এখানে চাপ স্থির রেখেছি, তাই না। আচ্ছা তো দেখো এইটা পাচ্ছি, চূড়ান্ত আয়তন পাচ্ছি এটা। এখন এইখান থেকে আমরা যেটা পাই এটা হচ্ছে চার্লসের সূত্রের জন্য, তো এইখান থেকে আমরা যেটা ভি নট হচ্ছে কমন, ভি নট কমন নিয়ে পাচ্ছি 1 প্লাস
এখান থেকে দেখো ভি নট যদি কমন নেই তাহলে পাচ্ছি 1 প্লাস, ও আচ্ছা এখানে একটা বিষয় থাকে, আচ্ছা ভি নট নিলাম তাহলে পাচ্ছ 273 প্লাস হচ্ছে এখান থেকে তুমি পাবো হচ্ছে টি বাই 273, দুই গুণ করে দেয় 273 প্লাস টি ডিভাইড বাই হচ্ছে 273, এরকম একটা পাবা। কি করছি আগে কমন নিয়েছি, কমন নিয়ে একদম লসাগু করে ফেলছি, যদি লসাগু করি তাহলে আমাদের এটা পাচ্ছি। তাহলে এইখান থেকে একটু ভালো করে লক্ষ্য করে দেখো ভি নট বাই 273 ইন্টু হচ্ছে টি একটা রাশি চলে আসছে, মানে টি কেন আসে দেখো, এই টি মানে হচ্ছে 273 প্লাস হচ্ছে টি, এটাকে বলি আমরা পরম তাপমাত্রা, এটাকে কি বলি আমরা পরম তাপমাত্রা, পরম তাপমাত্রা বলি। আর পরম তাপমাত্রা বলতে টি ইজ ইকুয়াল টু হচ্ছে 273 প্লাস টি, এইটি হচ্ছে যে কোনো তাপমাত্রা যে কোনো হতে পারে 10 ডিগ্রি 20 ডিগ্রি 50 ডিগ্রি 70 ডিগ্রি 80 ডিগ্রি ইত্যাদি হবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে ফাইনালি তুমি লিখতে পারো ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টি, তাহলে তার হলে ফাইনালি চার্লসের সূত্রটা দ্বারা এরকম যে তাহলে দেখা যাচ্ছে চাপ স্থির, এখানে যদি চাপ স্থির থাকে, হ্যাঁ, আর যদি ভর স্থির থাকে, চাপ এবং ভর যদি স্থির রাখো তাহলে নির্দিষ্ট ভরের স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের যে অথবা কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ স্থির থাকলে, সহজ ভাষায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ স্থির থাকলে গ্যাসের আয়তন তাপমাত্রার সমানুপাতিক, গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। কি হবে? পরম তাপমাত্রার সমানুপাতিক, গ্যাসের আয়তনটা পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এই যে গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক কোন শর্তে? যখন চাপ স্থির থাকবে এবং ভর নির্দিষ্ট থাকবে। তাহলে আমি যদি এটাকে আমি কি লিখতে পারি, ভি সমান কি লিখতে পারি, কেটি, ভি সমান লিখতে পারি কেটি। এবার তুমি ভিন্ন ভিন্ন পাত্রের মধ্যে ভিন্ন ভিন্ন গ্যাস নাও, যদি একই পরিমাণ গ্যাস নাও এবং চাপ যদি তুমি একই পরিমাণ রাখো, তাহলে ওই পাত্রগুলিতে চাপ এবং তাপমাত্রার যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে এরকম ভাবে। তাহলে দেখা যাবে কি V1, দেখো V1 বাই T1 সমান হচ্ছে V2 বাই T2 সমান হচ্ছে V3 বাই T3, এরকমভাবে সমান হচ্ছে কে, কারণ এটা দেখো এই পাশে চলে আসে, ভি বাই টি সমান কে, ভি বাই টি সমান কে। তাহলে এই ধরনের একটা সম্পর্ক দাঁড় হবে, এই সম্পর্কটা, এইটাকেই তুমি লিখতে পারো ফাইনালি সুন্দর করে যদি লিখতে চাও তাহলে লিখতে পারো হচ্ছে V2 বাই V1 সমান লিখতে পারো T2 বাই T1, V2 বাই V1 সমান T2 বাই T1, বাস। তাহলে আমাদের এরকমভাবে সূত্রটা শেষ। এরপরে আসি আমরা চাপীয় সূত্রের মধ্যে। তো চাপীয় সূত্রের মধ্যে আয়তন স্থির থাকে, তার মানে কি স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের স্থির আয়তন নির্দিষ্ট দেখো স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে 0 ডিগ্রি সেলসিয়াস চাপের 1/273 অংশ পরিবর্তিত হবে। কত অংশ পরিবর্তিত হবে? 1/273 অংশ পরিবর্তিত হবে। আচ্ছা, সো যদি পরিবর্তিত হয়, আচ্ছা সাব্বির আলী জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম, ঘুম ধরছে। আচ্ছা শর্টকাট পড়াচ্ছি, হয়তো অনেকেরই হয়তো বুঝতেছে না, বোধগম্য না, তাই না? আচ্ছা দেখো, তাহলে এবার চাপীয় সূত্র যেটা বলে, তো চাপীয় সূত্র অনুসারে আমাদের পি নট, এখানে পি চূড়ান্ত আয়তন হবে, চূড়ান্ত চাপ পি নট সমান হচ্ছে পি নট প্লাস হচ্ছে পি নট টি ডিভাইড বাই হচ্ছে 273 চাপীয় সূত্র অনুসারে। আর এই ক্ষেত্রে আসবে তোমার পি নট যদি কমন নাও তাহলে হচ্ছে পি নট বাই 273 যদি কমন নাও তাহলে থাকবে এখানে টি প্লাস 273, আর আমরা জানি তাহলে পি নট বাই 273 ইন্টু হচ্ছে টি আসবে, অর্থাৎ এখানে পি সমান আসছে টি, পি সমান থেকে আসছে টি। তার মানে দেখা যাচ্ছে এখানে যে গ্যাসের চাপ ফাইনালি যেটাই বলতে পারি, এটা তো একটা ধ্রুবক, পি নট বাই 273 হচ্ছে ধ্রুবক। তাহলে এইখানে অনেকগুলো পাত্র যদি তুমি নাও, তাহলে এই পাত্রের P1 তাপমাত্রা যদি T1 হয়, এই পাত্রের চাপ P2 তাপমাত্রা যদি T2 হয়, তাহলে তুমি এই সূত্র থেকে লিখতে পারো P সমান হচ্ছে KT, ধরো যে KT একটা ধ্রুবক দিলাম, তাহলে এখান থেকে লিখতে পারো P1 বাই T1, P1 বাই T1 লিখতে পারো। যদি P1 বাই T1 লিখো তার মানে এখন তুমি দেখো, তাহলে এই ক্ষেত্রে তুমি লিখতে পারো কিন্তু যে P1 বাই T1 সমান হচ্ছে P2 বাই T2 সমান লিখতে পারো, সমান P3 বাই T3 সমান লিখতে পারো, এরকমভাবে যত খুশি তত লেখা যায়। তো ফাইনালি যেটা লিখতে পারি সেটা হচ্ছে আমরা লিখতে পারবো P2 বাই P1 সমান হচ্ছে T2 বাই T1, P2 বাই P1 সমান T2 বাই T1, এরকম একটা সমীকরণ আমরা দাঁড় করতে পারি। আর এইখান থেকে বোঝা যায় যে যদি কোনো একটা পাত্রের গ্যাসের চাপটাকে আয়তন স্থির রাখা হয়, তাহলে আয়তন স্থির রাখা হয়, গ্যাসের ভর যদি অপরিবর্তিত থাকে তাহলে ওই গ্যাসের চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক, ওই গ্যাসের চাপ হবে পরম তাপমাত্রার সমানুপাতিক। এই ছিল আমাদের চাপীয় সূত্র। এখন
যদি আমরা এটাকে গ্রাফের মাধ্যমে দেখাতে চাই, গ্রাফের মাধ্যমে আমরা চার্লসের সূত্র কি ছিল? চার্লসের সূত্রের মধ্যে কে ছিল? তোমরা জানো যে চার্লসের সূত্রের মধ্যে চাপ স্থির থাকে। যদি চাপ স্থির থাকে তাহলে তাপমাত্রা এবং আয়তনের মধ্যে একটা সম্পর্ক হবে এরকম, তাপমাত্রা আয়তনের মধ্যে সম্পর্ক চার্লসের সূত্র অনুসারে। আর আমরা চাপীয় রেনুর, এই সূত্রটা কার? রেনুর চাপীয় সূত্র। আর রেনুর চাপীয় সূত্র অনুসারে চাপ এবং তাপমাত্রার সম্পর্ক, চাপ এবং তাপমাত্রার সম্পর্ক হচ্ছে এরকম একটা মূলবিন্দুগামী সরল রেখা, একটা মূলবিন্দুগামী ঊর্ধ্বমুখী সরল রেখা, মূলবিন্দুগামী ঊর্ধ্বমুখী সরল রেখা। তাহলে এইটা হচ্ছে রেনুর চাপীয় সূত্রের জন্য লেখচিত্র। আর এটা হচ্ছে কি চার্লসের সূত্রের লেখচিত্র। চার্লসের যে সমীকরণ সূত্রটা দিয়েছেন তার জন্য লেখচিত্র। এটা কার? এটা হচ্ছে তোমার ভি সমানুপাতিক হচ্ছে টি এর লেখচিত্র। আর এটা হচ্ছে তোমার পি সমানুপাতিক হচ্ছে টি এর লেখচিত্র। আচ্ছা, সো গেল এটা। আর আমরা তো এখান থেকে পেয়েছি অনেকগুলো। আরেকটা কি পেয়েছিলাম আমরা? আর এটা হচ্ছে কি, এটা দেখে তো মনে বুঝতে পারছো, এটা যদি বি হয় তাহলে এটা হচ্ছে কি পি। তাহলে এই যে এইখান থেকে আমরা এখান থেকে কি লিখেছিলাম? এইখান থেকে যদি পাই, এই লেখচিত্র থেকে বলতে পারি যে P1 V1 সমান হচ্ছে P2 V2। আর এখানে ছিল P সমান থেকে 1/V, এটা হচ্ছে এই লেখচিত্র হচ্ছে। আর এইটা থেকে লিখতে পারি হচ্ছে V2/V1 সমান আমরা পেয়েছি T2/T1। আর এটা থেকে পেয়েছি আমরা P2/P1 সমান হচ্ছে T2/T1। আমরা এই সমীকরণগুলো লিখতে পারি। তো যাই হোক, আমাদের এবার গ্যাসের সূত্র বলে লেখচিত্র চলে গেছে। এবার স্বাভাবিক তাপমাত্রা মালি লিখে রাখো। এটা স্বাভাবিক তাপমাত্রা বলতে বলছে 0 ডিগ্রি সেলসিয়াস, T2 = 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন, এটাকে বুঝি আমরা। আর আমরা জানি হচ্ছে প্রমাণ, এখানে স্বাভাবিক চাপ, এটাকে প্রমাণ চাপও বলা যায়, প্রমাণ তাপমাত্রা। এটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা। এই পি হচ্ছে প্রমাণ চাপ। প্রমাণ চাপ হচ্ছে 700, দেখো এত সেন্টিমিটার মার্কারি, অথবা এটাকে আমি একটু ডিফারেন্টভাবে লিখি, 0.6 মিটার Hg মানে মার্কারি পারদ, অথবা 76 সেন্টিমিটার Hg, অথবা লিখতে পারো হচ্ছে 0.760 মিলিমিটার মার্কারি, অথবা এটাকে লিখতে পারো হচ্ছে 1.013 ইন্টু হচ্ছে 10⁵ প্যাসকেল, অথবা লিখতে পারো তুমি এটাকে 1.013 ইন্টু হচ্ছে 10⁵ নিউটন পার স্কোয়ার মিটার। এটা হচ্ছে প্রমাণ চাপ। তো দেখো, প্রমাণ তাপমাত্রা, প্রমাণ চাপ। এবার আসে আমাদের প্রমাণ আয়তন। তো প্রমাণ আয়তন, তো এটাকে তুমি টি নোট, এটাকে তুমি চাইলে টি নোট, এটা ধরো যে পি নোট, এটা ধরো ভি নোট, প্রমাণ বোঝানোর জন্য। তাহলে প্রমাণ আয়তন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তোমার 22.4 লিটার অথবা 22.4 ইন্টু হচ্ছে 10⁻³ পার ঘনমিটার পার মোল, এত লিটার পার মোল ধরতে পারো। এত লিটার, দেখো এত লিটার পার মোল, হ্যাঁ, সমান এত লিটার পার মোল সমান হচ্ছে এত। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের যে স্বাভাবিক তাপমাত্রা, বা স্বাভাবিক তাপমাত্রা বলতে এখানে প্রমাণ তাপমাত্রা, আদর্শ, এটাকে স্বাভাবিকও বলা যায়, আদর্শ তাপমাত্রা বলা যায়, আদর্শ তাপমাত্রা, আদর্শ চাপ ইত্যাদি। প্রমাণ তাপমাত্রা, প্রমাণ চাপ, প্রমাণ আয়তন, প্রমাণ তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা, স্বাভাবিক চাপ, স্বাভাবিক আয়তন, আদর্শ তাপমাত্রা, আদর্শ চাপ, আদর্শ আয়তন ইত্যাদি, একই কথা, সবগুলো এখানে একই কথা। আচ্ছা, তারপরে আসি আমরা পরেরটা। দেখো, পরে দিয়ে আছে পরম শূন্য তাপমাত্রা। অলরেডি পরম শূন্য তাপমাত্রা আমি বলে দিয়েছি। পরম শূন্য তাপমাত্রাটা কি? যদি পরম শূন্যতা তাপমাত্রা বলতে বোঝাই হচ্ছে যে টি সমান হচ্ছে 0 ডিগ্রি কেলভিন বা 273 মাইনাস এত ডিগ্রি সেলসিয়াস, এত কেলভিন। দেখো 0 কেলভিন ওকে টেম্পারেচার, এটাকে আমরা ওকে টেম্পারেচার বলি। তো 0 কেলভিন অথবা মাইনাস, এটা কি, এই যে এটা লিখে দিলাম, এটা কিন্তু মনে রাখবে, এটা হচ্ছে পরম তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা। আচ্ছা, তো পরম স্কেল বলতে বুঝি কেলভিন স্কেলকে। সাধারণত যে কেলভিন স্কেলে যে সকল স্কেল নির্ধারণ করা হয়, দাগ কাটা হয়, ওই স্কেলগুলোকে বলি আমরা পরম স্কেল। যেমন কেলভিন নিজস্ব আবিষ্কার করেন যে স্কেলটা, সেটাও একটা পরম স্কেল। এই কেলভিন স্কেলের অপর নামই হচ্ছে পরম স্কেল, মনে রাখবো। কেলভিন স্কেলের অপর নামটা কি? পরম স্কেল। এরপরে আসি আমরা আদর্শ গ্যাসের সমীকরণটা। দেখো, এরপরে আসছি আদর্শ গ্যাসের সমীকরণ।
সো আমরা আদর্শ গ্যাসের সমীকরণটা সবাই জানি, মোটামুটি আদর্শ গ্যাসের সমীকরণটা আমরা সবাই জানি। তো এর আগে একটু দেখে নেই, এর আগে একটু লিখে রাখো যে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগটা কি? আচ্ছা এটা এখন বাদ দাও, লিখে দিতে পারি। দেখো স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ এটা হচ্ছে গামা পি, একটা ধরো যে গামা পি, গামা পি স্থির চাপ, আরেকটা আছে তোমার গামা ভি স্থির আয়তন। এর দ্বারা স্থির চাপ বোঝায় স্থির আয়তন। স্থির চাপে, তো স্থির চাপে যদি বলে তাপ, তাহলে দেখো চাপ স্থির, তাহলে পরিবর্তনটা কার হবে? আয়তন। মনে রাখবা পরিবর্তন, তাহলে এখানে আসবে ভি2 মাইনাস ভি1 ইন্টু হচ্ছে, তার মানে হচ্ছে এখানে ডেল ভি ভি ইন্টু, এখানে ভি1 ইন্টু হচ্ছে থিটা, বা এটাকে আমরা ভি1 ইন্টু হচ্ছে ডেল থিটা লিখতে পারি। তাহলে স্থির আয়তন, এটা কি বলছে? স্থির আয়তনে তাহলে চাপের পরিবর্তন হবে, যেহেতু বলছে স্থির আয়তনে, এটা কি এই যে এটা দ্বারা বোঝাচ্ছে স্থির আয়তন। স্থির আয়তন মনে রাখতে হবে, স্থির আয়তন যদি হয় তাহলে পি ও টি এর পরিবর্তন হবে, পি ও এর পরিবর্তন হবে। আর যেহেতু এটা পি বলছে, এখানে দেখো পি স্থির, এখানে কি আছে? পি স্থির, পি স্থির যদি হয় তাহলে ভি ও থিটার পরিবর্তন হবে, ঠিক আছে? তাই যে পরিবর্তনটা হয়েছে দেখো আমরা এখানে কি দেখিয়েছি। তবে এখানে একটাকে তুমি ভি নট ধরতে পারো, এটা ভি নট ধরলে প্রমাণ মানে হচ্ছে আদি আয়তন বোঝানোর জন্য। ঠিক একইভাবে এখানে কি হবে তাহলে, এখানে ধরো হচ্ছে এটাকে তুমি যদি দাও পি মাইনাস পি নট, তাহলে এটাকে কিন্তু ধরবা ভি মাইনাস ভি নট, তাহলে এখানে বলতে পারি পি নট ইন্টু হচ্ছে ডেল থিটা। সেম সূত্র দেখো, তাহলে এই দুইটা সূত্র যে দাঁড় করালাম আমরা, এই দুইটা সূত্র, এটাকে বলি আমরা স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ, আর এটাকে বলি স্থির আয়তনে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। দুইটাই আয়তন প্রসারণ সহগ, দুইটাই কি আয়তন প্রসারণ সহগ, দুইটাই হচ্ছে কি আয়তন প্রসারণ সহগ। কোনটা কিভাবে মনে রাখবা? এইটাকে বলি স্থির আয়তন, যখন আয়তন স্থির থাকবে তখন যে প্রসারণ সহগটা এটা হচ্ছে আদি আয়তন, এটা চূড়ান্ত আয়তন, সরি আদি চাপ চূড়ান্ত চাপ, আদি চাপ কিন্তু তাপমাত্রার পরিবর্তন। কিসের পরিবর্তন? এটা তাপমাত্রার পরিবর্তন। আচ্ছা তাপমাত্রার পরিবর্তনকে বোঝাচ্ছি এখানে আমরা। তোমরা এত তাপমাত্রা এবং এটাকে ডিরেক্ট পরিবর্তন না ধরে থিটা ধরো, সরাসরি থিটা ধরো, তাহলে হবে। আচ্ছা তাহলে এটা গেল। আর এটা কি বলছিস? যখন চাপ স্থির থাকবে, যখন চাপ স্থির থাকলে আয়তনের পরিবর্তন হবে। তো আয়তনের পরিবর্তন হলে যে আয়তনের পরিবর্তন ডিভাইড বাই হচ্ছে আদি আয়তন ইন্টু চাপ। মানে হচ্ছে মনে রাখার জন্য মনে রাখবা, কোনো একটা প্রসারণ সহগ বলতে বোঝায় কোনো কিছুর কোনো একটা রাশির পরিবর্তন এবং ওই রাশির আদি অংশ ইন্টু হচ্ছে তাপমাত্রা। কোনো একটা অংশের অনুপাত, কোনো একটা রাশির পরিবর্তন এবং তার আদি অংশ ও তাপমাত্রার গুণফলের অনুপাত। কি বলছি? আদি অংশের পরিবর্তন। যেমন এখানে বলছি কি, যে চাপ স্থির থাকলে কার আয়তনের পরিবর্তন এবং আয়তনের আদি অংশ এবং তাপমাত্রার গুণফলের অনুপাত পরিবর্তন এবং আদি আয়তন ও তাপমাত্রার গুণফলের অনুপাত একটা সেম। আদি যে পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে তার আদি অংশ ইন্টু তাপমাত্রার গুণফলের এই অনুপাত। ঠিক আছে, যে কোনো পরিবর্তন হতে পারে এটা। আচ্ছা পরেরটা আসো, পরে দেয়া আছে আমাদের এখানে, যেহেতু বলছে আদর্শ গ্যাসের সমীকরণটা। আচ্ছা তো সমীকরণ আমরা এক কথায় যেটা জানি, পিভি সমান হচ্ছে এনআরটি। কি জানি আমরা? পিভি সমান হচ্ছে এনআরটি। তো আদর্শ গ্যাসের সমীকরণ, এক্ষেত্রে মনে রাখবা প্রথমে এই সূত্রটা মানে হচ্ছে সূত্রটাকে প্রথম যেটা দেন সেটা হচ্ছে বিজ্ঞানী ক্ল্যাপিডন। দেখো এই সূত্র কি বয়েল চার্লসের সংযোগ সূত্র। এটা কি সংযোগ এক হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে বয়েল চার্লসের সংযোগ সূত্র এক। ক্ল্যাপিডন এসব কে দেন? এটা ক্ল্যাপিডন এটাকে প্রথম প্রতিপাদন করেন। কে করেন? বিজ্ঞানী ক্ল্যাপিডন। এটা খুব সম্ভবত বিজ্ঞানী ক্ল্যাপিডন করেন। হ্যাঁ, প্রথম প্রতিষ্ঠা করেন। কে করেন? বিজ্ঞানী ক্ল্যাপিডন করেন। আচ্ছা এটা তো এই সূত্রটা হচ্ছে পিভি সমান, সূত্রটা কি? পিভি সমান হচ্ছে এনআরটি। আদর্শ গ্যাসের সমীকরণটা কি আমরা জানি? পিভি সমান হচ্ছে এনআরটি, যেটা আমরা জানি এখানে যে পি হচ্ছে গ্যাসের চাপ, বি হচ্ছে গ্যাসের
আয়তন, ভি হচ্ছে কি গ্যাসের আয়তন, আমি গ্যাসটা লিখতেছি না, শর্টকাট লিখতেছি। আর এখানে টি হচ্ছে গ্যাসের পরম তাপমাত্রা, কি তাপমাত্রা, গ্যাসের পরম তাপমাত্রা, পরম তাপমাত্রা। তারপর হচ্ছে এখানে আমরা জানি যে আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক। তারপর হচ্ছে এন হচ্ছে মোল সংখ্যা, এন হচ্ছে কি এখানে, এন হচ্ছে মোল সংখ্যা, এন হচ্ছে কি মোল সংখ্যা। এই তাহলে মনে এই যে দেখো এটা হচ্ছে এন মোলের জন্য। তাহলে এই যে সূত্রটা এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ এন মোলের জন্য, কি এন মোল গ্যাসের, এন মোল গ্যাসের, এন মোল গ্যাসের জন্য, এটা হচ্ছে কি এন মোল গ্যাসের জন্য। তাহলে এক মোল গ্যাসের জন্য যদি বলে, দেখো এক মোল গ্যাসের জন্য সূত্রটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে পিভি সমান হচ্ছে আরটি। এক মোল গ্যাস যদি বলে তাহলে সূত্রটা কি দাঁড়াবে, পিভি সমান আরটি। ঠিক আছে, আবার এই সূত্রটাকে আমরা আরেকভাবে দিতে পারি। দেখো যেহেতু এন সমান কি জানো তুমি, এন সমান কিন্তু আমরা জানি হচ্ছে ভি বাই ভি নট, অথবা জানি আমরা এন বাই এন নট, অথবা আমরা জানি এম বাই এম নট। মোল সংখ্যা, আমরা মোল সংখ্যা সূত্র অনুযায়ী এটা জানি, যদি মোল সংখ্যা সূত্র এটা জানি তাহলে আদর্শ গ্যাসের সমীকরণটাকে আমরা এভাবে লিখতে পারি, পিভি সমান হচ্ছে এন আর টি, হ্যাঁ তাহলে লিখতে পারি এম বাই এম ইন্টু হচ্ছে আর টি, এভাবে লিখতে পারি। অথবা লিখতে পারি এই এন এর পরিবর্তে যদি আমি ভি বাই ভি নট দিই তাহলে লিখতে পারি হচ্ছে আর টি, অথবা আমি যদি এন এর পরিবর্তে দেই এন বাই এন নট, এন বাই এন নট ব্যবহার করি তাহলে লিখতে পারি আর টি। তাহলে আমরা এই সমীকরণটাকে এইভাবেও লিখতে পারবো, যেখানে মনে রাখবা এম হচ্ছে গ্যাসের প্রদত্ত ভর, গ্যাসের প্রদত্ত ভর, এম হচ্ছে গ্যাসের আণবিক ভর, গ্যাসের প্রদত্ত ভর আর এটা হচ্ছে আণবিক ভর, প্রদত্ত ভর ডিভাইড বাই হচ্ছে আণবিক ভর। আচ্ছা সেক্ষেত্রে এখানে আরও কিছু রাশি লিখি, এন হচ্ছে অণুর সংখ্যা, এন অণুর সংখ্যা, আর এখানে মনে রাখবো এম হচ্ছে প্রদত্ত ভর, প্রদত্ত ভর, ক্যাপিটাল এম হচ্ছে গ্যাসের আণবিক ভর, গ্যাসের আচ্ছা কার আণবিক ভর, অবশ্যই সব হচ্ছে গ্যাসের, গ্যাসের প্রদত্ত ভর, গ্যাসের অণুর সংখ্যা, গ্যাসের আণবিক ভর মানে হচ্ছে গ্যাসের আণবিক ভর। তারপর এখানে আছে কি এন নট, এন নট হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, এন নট হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, এন নট হচ্ছে এখানে অ্যাভোগাড্রোর সংখ্যা। আর কি ছিল এখানে আয়তন, দেখো এই যে ভি নট, এটা হচ্ছে এই ভি হচ্ছে যে কোনো আয়তন, কার আয়তন, যে কোনো আয়তন, গ্যাসের যে কোনো আয়তন, গ্যাসের যে কোনো আয়তন। আর এই ভি নট হচ্ছে প্রমাণ আয়তন, প্রমাণ আয়তন গ্যাসের, এটা হচ্ছে কি প্রমাণ আয়তন, যেটা আমরা 22.4 লিটার পেয়েছি। বুঝতে পেরেছ? তাহলে আমরা এই গ্যাসের সূত্র আদর্শ গ্যাসের সমীকরণটাকে এরকমভাবে লিখতে পারি। আচ্ছা তাহলে মুছে দিলাম, এবার মুছে দিলাম। তারপর আমরা কি পাচ্ছি এখান থেকে? আচ্ছা এবার আমরা একটু সম্পর্কগুলি দেখি। এখানে বলছে চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক, চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক। যেহেতু আমরা পিভি সমান কি পেয়েছি, এন আর টি পেয়েছি, এখন আমরা যেটা দেখব চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্কটা দেখব, চাপ এবং ঘনত্বের মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করব। আচ্ছা দেখো মূলত হচ্ছে চাপ এবং, তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে, দেখো স্থির তাপমাত্রায় সরাসরি লিখব, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব ওই গ্যাসের ঘনত্ব ওই গ্যাসের সমানুপাতিক, ওই গ্যাসের চাপের সমানুপাতিক। এই যে কথাটা লিখলাম, এবার আমি এটা ডিরেক্ট লিখে, এবার যেহেতু এখানে বলছে স্থির, তাহলে কোনো একটা গ্যাস আছে, এই পাত্রে গ্যাস আছে, তাহলে এই পাত্রে যদি গ্যাস থাকে, গ্যাস হচ্ছে চাপ হচ্ছে পি, আয়তন হচ্ছে ভি, তারপর হচ্ছে ঘনত্ব হচ্ছে রো, আর এর ভর হচ্ছে নির্দিষ্ট, যেহেতু বলছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব, তাহলে নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব রো, নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব যদি রো হয়, এইটা হচ্ছে চাপের, তাহলে ওই গ্যাসের চাপের, এই যে পাত্রটা আমি নিয়েছি এই গ্যাসের চাপের কী হবে, সমানুপাতিক, গ্যাসের চাপের সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি রো সমান কি লিখতে পারি, কেটি, এখান থেকে রো সমান লিখতে পারি কি কেটি, কেপি, যেখানে কি হচ্ছে একটা ধ্রুবক। তাহলে আমরা এখন আরও দুইটা এরকমভাবে যদি অনেকগুলো পাত্র নেই এবং তার মধ্যে যদি গ্যাস থাকে, তাহলে এইটার জন্য P1 হবে রো 1, এটার জন্য ধরো P2, তাহলে এটার ঘনত্ব হবে রো 2। তাহলে আমরা সম্পর্কটা কি লিখতে পারো এরকমভাবে, যে রো 1 বাই পি সমান যদি হয় কে, এরকম যদি হয় তাহলে আমরা লিখতে পারি রো 1 বাই রো 2 সমান লিখতে পারবো হচ্ছে P1 বাই P2, তাহলে এই সম্পর্কটা লিখতে পারবো এটা। ঠিক আছে, তাহলে মূলত হচ্ছে কি, সম্পর্ক হচ্ছে, মূল সম্পর্ক হচ্ছে এটা, যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের
স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব ওই গ্যাসের চাপের সমানুপাতিক। তাহলে এই গ্যাসের ঘনত্ব ওই গ্যাসের চাপের সমানুপাতিক। তাহলে লিখতে পারি এটা, আর লিখতে পারি রো বাই পি সমান কে। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে ρ1 বাই ρ2 সমান হচ্ছে P1 বাই P2। P1 বাই P2 একইভাবে লিখতে, মানে একটু আরেকটা লাইন কমিয়ে দিলাম আর কি, একটু কমিয়ে যদি লিখি তাহলে ফাইনালি পাচ্ছি এটা এটা মনে রাখবা, আর হচ্ছে মনে রাখবা হচ্ছে এটা, ঠিক আছে 1 2 এটা মনে রাখবা, আর এখান থেকে এটা মনে রাখবা। তারপর দেখো তাহলে আমাদের গেল কোনটা, গ্যাসের চাপ ও ঘনত্বের সম্পর্ক। এবার দেখি গ্যাসের তাপমাত্রা ও ঘনত্বের সম্পর্ক। তাপমাত্রা ও ঘনত্বের সম্পর্কটা কি দেখো, কি বলছি, তাপমাত্রা ও ঘনত্বের সম্পর্ক। আচ্ছা গ্যাসের ঘনত্ব তাপমাত্রা ও ঘনত্বের মধ্যে সম্পর্ক দেখি। তাহলে এই ক্ষেত্রে বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রায়, এখন যেহেতু বলে দিয়েছে এখানে যে তাপমাত্রা গ্যাসের তাপমাত্রা ঘনত্বের, তার মানে কি যে নির্দিষ্ট ভরের, স্থির তাপমাত্রা তো অপশন নাই, তো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ঘনত্ব, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ঘনত্ব ওই গ্যাসের পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। কেন ব্যস্তানুপাতিক বললাম দেখো, কারণ হচ্ছে কোনো একটা পাত্রে যদি আমি গ্যাস রাখি এবং তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে ঘনত্ব কমে যাবে। তাই ঘনত্ব যদি এই পাত্র এবং এই পাত্র যদি নেই, তাহলে এই সূত্র অনুযায়ী কিন্তু ঘনত্ব হচ্ছে পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। এই হচ্ছে সম্পর্ক। এবার তুমি এটা হচ্ছে সম্পর্ক। এবার তুমি যদি ভিন্ন ভিন্ন পাত্রের জন্য দেখাও, তাহলে এবার কি লিখতে পারো, রো সমান কি লিখতে পারো, কে বাই টি। সুতরাং তুমি লিখতে পারো রো বাই টি সমান কি লিখতে পারো, কে। এখন অনেকগুলো পাত্র যদি নাও, অনেকগুলো পাত্রের মধ্যে একই পরিমাণ গ্যাস যদি তুমি রাখো, একই পরিমাণ গ্যাস যদি থাকে, তাহলে লিখতে পারো ρ1 বাই ρ2 সমান কি লিখতে পারো, ও আচ্ছা এটা তো তোমার এরকম হবে, এটা হয়ে যাবে কি রো টি সমান হচ্ছে কি কে। তা সুতরাং ρ1 T1 সমান হচ্ছে ρ2 T2। তাহলে সূত্র দাঁড়াবে হচ্ছে এটা। তার মানে তুমি ভিন্ন ভিন্ন গ্যাসের মধ্যে এরকম সম্পর্ক স্থাপন করে তুমি তাপমাত্রা নির্ণয় করতে পারবে, চাইলে ঘনত্বটাও বের করে ফেলতে পারবে। মনে রাখতে হবে যে কোনো একটা নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য ওই গ্যাসের ঘনত্ব হবে গ্যাসের তাপমাত্রার ব্যস্তানুপাতিক। তো গ্যাসের তাপমাত্রার ব্যস্তানুপাতিক। আচ্ছা তারপর দেখো, তারপর আমরা একটু দেখি কি পাই। তো এটা গেল, অ্যান্ড ফাইনালি আমরা দেখবো হচ্ছে এবার গ্যাসের চাপ, ঘনত্ব এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক। তাহলে আমরা এবার বলবো নির্দিষ্ট ভরে একই ক্ষেত্রে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ঘনত্ব ওই গ্যাসের নির্দিষ্ট ভরের পরম তাপমাত্রার কি হবে, পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। তা পরম তাপমাত্রা এই গ্যাসের, দেখো এই গ্যাসের এত, আর চাপ যদি হয় পি, তাহলে রো সমান লিখতে পারো পি বাই টি। রো সমান কি লেখা যায়, পি বাই টি লিখতে পারো। দেখো রোটি ডিভাইডেড বাই পি সমান লিখতে পারো কে। তাহলে এবার তুমি ভিন্ন ভিন্ন পাত্রে যদি গ্যাস নাও, একই পরিমাণ গ্যাস নাও, ভিন্ন ভিন্ন পাত্রে একই পরিমাণ গ্যাস, তাহলে এই পাত্রে যে পরিমাণ চাপ T1, এটার ঘনত্ব ρ1, তাপমাত্রা আছে T1, তাহলে এই তাহলে আমাদের সম্পর্কটা লিখতে পারবো, আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে এরকম ভাবে ρ1 T1 বাই, তাহলে এই হচ্ছে আমাদের সম্পর্ক। তাহলে এই হচ্ছে একটা সম্পর্ক, এখানে এই একটা আর এখানে হচ্ছে এই একটা, এই দুইটা মনে রাখবা।
এই ক্ষেত্রে সম্পর্ক মনে রাখতে হবে দুইটা, যে ঘনত্ব, কোনো গ্যাসের ঘনত্ব তার পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক কিন্তু চাপের সমানুপাতিক, পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক কিন্তু চাপের সমানুপাতিক। আচ্ছা, পরে সো মোলার গ্যাস ধ্রুবক। এবার আছে কি আমাদের এখানে মোলার গ্যাস ধ্রুবক। এই মোলার গ্যাস ধ্রুবক যেটা আছে এটা কি দিয়ে, এটা দেখো কি দিয়ে প্রকাশ করা, আর দ্বারা প্রকাশ করা হয়। আর দ্বারা কি, আর দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, আরেকটা বিষয় মনে রাখবা, মোলার গ্যাস ধ্রুবক কাকে বলে একটু ভালো করে লক্ষ্য করে দেখো সমীকরণটা। পিবি সমান কি জানি আমরা, এনআরটি। আচ্ছা, এটাকে এখানে লিখছি দেখো, তো এখানে দেখো এই যে এখানে লিখতেছিলাম পিবি সমান কি জানি আমরা, এনআরটি। সুতরাং আর সমান আসবে হচ্ছে পিবি বাই হচ্ছে আরটি, পিবি বাই এন। আচ্ছা, পিবি বাই সমান আসবে কি এনআরটি, তো পিবি সমান এনআরটি, তার মানে আসবে এনটি, আসবে কত, এনটি। এর মানে তুমি যদি এটাকে সংজ্ঞায়িত করো, দেখো এই আর মানে হবে তোমার হচ্ছে কৃতকাজ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কৃতকাজ। পিবি মনে রাখবা ডব্লিউ, এই ডব্লিউ সমান হচ্ছে কৃতকাজ, ডব্লিউ সমান কৃতকাজ মানে হচ্ছে এত, মানে হচ্ছে চাপ ইন্টু আয়তন, চাপ ইন্টু আয়তন, বুঝছো, চাপ ইন্টু আয়তন। একটা সূত্র পেয়ে গেল তাই না, কৃতকাজের একটা সূত্র, ব্যয়িত শক্তি। আচ্ছা, তো কৃতকাজ বাই দেখো 1 মোল ডিভাইড বাই হচ্ছে এখানে লিখতে পারে কত, 1 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সংজ্ঞাটা কিন্তু এইভাবে আসবে যে কোনো গ্যাসের 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে যে পরিমাণ কৃতকাজ সম্পন্ন হয় তাকে বলে মোলার গ্যাস ধ্রুবক। তার পরিমাণটাকে কি বলি আমরা, মোলার গ্যাস ধ্রুবক। কোনো 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে, 1 মোল পরিমাণ কোনো গ্যাসের, লিখতে পারো সংখ্যাটা, 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে ওই গ্যাস যে পরিমাণ কৃতকাজ সম্পন্ন করে তার মানকে মোল গ্যাস ধ্রুবক বলে। তার মানই হচ্ছে কি মোলার গ্যাস ধ্রুবক। তো মোলার গ্যাস ধ্রুবক, তাহলে মোলার গ্যাস ধ্রুবক হচ্ছে মনে রাখবা আর ইকুয়াল টু হচ্ছে কৃতকাজ ডিভাইড বাই হচ্ছে কি মোল ইন্টু মোল সংখ্যা ইন্টু হচ্ছে তাপমাত্রা, মোল সংখ্যা ইন্টু তাপমাত্রা। এই আর এর মান কত আমরা জানি, আর এর মান জানি হচ্ছে, মানে হচ্ছে এখানে লিখতে পারো হচ্ছে পিবি বাই এনটি, ঠিক আছে। আর এখানে আর এর মান আমরা যেটা জানি সেটা হচ্ছে 8.31, এককটা হচ্ছে কি দেখো এত, আর এর মান এত। তো এইখানে আসবে জুল পার ক্যালভিন পার মোল, জুল পার ক্যালভিন পার মোল, জুল পার ক্যালভিন পার মোল। তো দেখো এককটা যদি বলো, এর এককটা কি, এককটা হচ্ছে জুল পার ক্যালভিন পার মোল, এককটা হচ্ছে এটা, একক এটা আসছে। আচ্ছা, যদি একক এটা আসে, তাৎপর্য দেখো, তাৎপর্য কি, এর দ্বারা কৃতকাজ সম্পর্কে ধারণা পাওয়া যায়, এর দ্বারা কৃতকাজ সম্পর্কে ধারণা পাওয়া যায়। কারণ হচ্ছে কি, যদি 1 মোল পদার্থকে আমি ব্যয় করি তাহলে ওই 1 মোল পদার্থ থেকে কী পরিমাণ কাজ পাওয়া যাবে সেটা হচ্ছে এই মোলার ধ্রুবকের সমতুল্য কাজ। মোলার ধ্রুবক যতটুকু, কৃতকাজেও ঠিক ততটুকু, ঠিক আছে।